জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, এই প্রশ্ন এখন বিশ্ব কূটনীতিকের আলোচনায়। তবে আশ্চর্যের বিষয়, আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো তথ্য না থাকলেও বাংলাদেশে ছড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হচ্ছেন। আদৌ কি তিনি মহাসচিব হওয়ার দৌড়ে আছেন, নাকি পুরোটাই গুজব? আর এই গুজবের উৎস কোথায়? এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য বা কি আছে? আজ আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষক আশরাফ মাহমুদ, যিনি দীর্ঘদিন আমেরিকায় জনপ্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটনে পোস্টে কাজ করেছেন। আশরাফ ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনি সময় দিয়েছেন, এবং আপনার কাছ থেকে জাতিসংঘে এই বিষয়টি শুনবো, এবং আপনাকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। আসলে ভাই, আপনি তো জাতিসংঘের ওয়াশিংটনে থেকে কাজ করেছেন। আপনার কাছ থেকে আসলে মূল বিষয়টি জানার চেষ্টা করবো যে কারণ আমরা এটা নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে আছি। আদৌ কি এই জাতিসংঘের মহাসচিব যিনি হন, এই প্রক্রিয়া কিভাবে হয়, প্রার্থী বাছাই কিভাবে হয়, সেই সম্পর্কে যদি আমাদের ধারণা দেন, তাহলে আমরা ধাপে ধাপে এই বিষয়টা বুঝতে চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমি শুধু এইটুকুই বলবো যে ইউনূস সাহেবের নাম কেন এখানে আসলো এটা আমার কাছে বোধগম্য না। তার কারণ তার তো কোনো চান্সই নাই একটা হওয়ার। এই ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল কে হবে তার একটা প্রক্রিয়া আছে, কেমন সেই প্রক্রিয়ার অনুসরণ করে এ পর্যন্ত জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই পর্যন্ত সেক্রেটারি জেনারেল গুলো হয়ে আসছে। এবং বিশ্বের বিভিন্ন দেশ বা অঞ্চল যাতে রিপ্রেজেন্টেশন থাকে বা পায়, সেই কারণে তারা এটাকে বলে ইনফর্মাল রিজিওনাল রোটেশন। সেইভাবে মানে ঘুরতে ঘুরতে আজকে এই রিজিয়ন পাবে, কালকে ওইটা, যেমন ইউরোপ পাবে এক সময়, এশিয়া পাবে এক সময়, তারপরে ল্যাটিন আমেরিকা এক সময় পাবে। এইভাবে মানে জিনিসগুলোকে রোটেট করে। তো এখন যিনি আছেন অ্যান্টনিও গুতেরেস, তিনি ইউরোপের কোটার থেকে আসছিলেন। এর পরের বা যে টার্ন, যাদের টার্ন আসবে তারা হলো, আমি বলি আপনাকে একটু, ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান গ্রুপ, কেমন এটাকে ওদের ভাষায় বলে গ্রুলাক, GRULSC। আচ্ছা, তো তাদের টার্ন এইবার। তো এর মধ্যে তো প্রফেসর ইউনূস বা বাংলাদেশ কোনোভাবে এটা এখানে ফিগার করে না। তো এই কথাটা কারা ছড়ালো আমি ঠিক জানি না। আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতেই, ফেসবুক বা অন্য কোথাও। আমার খালি কয়েকটা জিনিস মনে হচ্ছিল এটা দেখার পরে, যে এটা হয় যারা একেবারেই মূর্খ এবং অজ্ঞ এবং ইউনূসের ব্যাপারে যারা অন্ধ তারা এটা ছড়িয়েছে, অথবা ইচ্ছাকৃতভাবে ইউনূস সাহেবের ক্যাম্প থেকে এটা ছড়ানো হয়েছে। তার কারণ উনি তো এখন অনেক বিপদের মধ্যে আছেন, তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে প্রতিদিন। আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে তাকে, আমি একটা ভালো কথা তার সম্পর্কে শুনি না কোথাও বা দেখি। আর সেটার কারণও আছে। উনি গত 14 মাসে যে সমস্ত কাজকর্ম করেছেন সেটা শুধুমাত্র তার নিজের স্বার্থ সংরক্ষণ ছাড়া দেশের জন্য উনি তেমন কিছুই করেন। আচ্ছা, যাই হোক, এ কথা আমি বহুবার বলেছি, লিখেছি, এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। ওনার ওই বিদেশ ভ্রমণ ইত্যাদি এগুলো নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা, তারপর নিজের বিরুদ্ধে যত মামলা আছে এগুলা প্রত্যাহার করা নির্বাহী আদেশে, এইসব কারণে তিনি ভীষণভাবে সমালোচিত এবং নিন্দিত। তো এটার থেকে এখন বলছে যে ইলেকশন হবে, ইলেকশন আসবে। আমার ব্যক্তিগত ধারণা যে ওনাকে যাতে করে ইলেকশনের পরে ধরেন তার বিরুদ্ধে অনেক মামলা হতে পারে, তারপরে দুর্নীতির মামলা হতে পারে, এই যে অপব্যয় করছে রাষ্ট্রের টাকা, এটার বিরুদ্ধে মামলা হতে পারে। উনি মানে খুনের অভিযোগে, খুনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একজনকে, খলিলুর রহমান, তাকে উনি উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। এটাও একটা গর্হিত অপরাধ বলে মনে করি, যদিও এখনো ব্যাপারটা পরিষ্কার হয়নি। কিন্তু কথাটা যখন পত্র পত্রিকায় আসলো বা আমি নিজেও এটা নিয়ে 3 বার লিখেছি, তখন তো ওনার উচিত ছিল যে এটাতে ইনভেস্টিগেশন করা, এবং যদি সেখান থেকে তার কোনো সম্পৃক্ততা না পাওয়া যায় তবে তার ব্যাপারটা কনসিডার করা। কিন্তু দেখেন, আপনি আইনের শাসনে বিশ্বাস করবেন আর আইনকে প্রভাবিত করবেন, এটা তো ঠিক না। তো যাই হোক, আমি ওই ইয়ের কথায়, জাতিসংঘ মহাসচিবের ব্যাপারটা ফিরে আসি। তো এখন যেটা বলছিলাম, ওই গ্রুলাক থেকে একজন হবে। ইতিমধ্যে 3 জন ক্যান্ডিডেটের নাম 3 দেশ ওই রিজিয়ন থেকে,
ওই অঞ্চল থেকে তিনজন ক্যান্ডিডেট নাম তারা অফিসিয়ালি ঘোষণা করেছে। তো তাদের নামটা আমি একজন করে বলছি। প্রথমে হলো বলিভিয়া, তার নাম হলো ডেভিড চকাকুয়ান। খুব মানে লাস্ট নেমটা খুব বিদ্যুৎ, এই জন্য আমি উচ্চারণ করতে পারছি না। ফার্স্ট নেম হলো ডেভিড। তারপর আছে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট। আর আছে কোস্টারিকার রেবেকা গ্রাইনস্প্যান। এই তিনজন তারা অফিসিয়ালি মানে ডিক্লেয়ার করেছে যে তারা সেক্রেটারি জেনারেলের জন্য এদেরকে মনোনয়ন দেবে এই রিজিয়নের ইয়ে করে। আরো যেহেতু একটা ইনফর্মাল সিলেকশন হয় এখানে, মানে এটা সাধারণ পরিষদে যাবে, তারপরে কি বলে নিরাপত্তা পরিষদ থেকে এটা ক্লিয়ার্ড হবে। কেউ যদি সেখানে ভেটো দিতে চায়, 5টা ভেটো তারা দিতে পারে, সেটা সেক্ষেত্রে আবার নতুন করে ক্যান্ডিডেট খুঁজবে। আরো যে ওই অঞ্চলের আরো 3টা দেশ তারাও আগ্রহ প্রকাশ করেছে এবং তারাও হয়তো ক্যান্ডিডেট ঘোষণা করবে। এই দেশ আর 3টা দেশ হলো মেক্সিকো, ইকুয়েডর এবং বারবাডোস। বারবাডোস আপনি জানেন যে এটা ক্যারিবিয়ান অঞ্চলের একটা দেশ। তো যাই হোক, এর মধ্যে ইউনূস সাহেবের নাম কিভাবে আসলো আর বাংলাদেশ কিভাবে ক্যান্ডিডেট দিতে পারে, এটা আমার কাছে মাথায় আসে না। যেটা বলছিলাম যে ইউনূস সাহেবের কিছু ওই ভাড়া করা লোকজন আছে, তারা এই ধরনের জিনিস প্রচার করে তাকে দেখাইতে চায় যে সে বিশাল একটা ব্যক্তি এবং সারা দুনিয়া তার জন্য বসে আছে। কিন্তু এই মূর্খগুলা জানেও না যে, অথবা জেনেও না জানার ভান করে যে এই সিস্টেমটা কিভাবে, মানে সেক্রেটারি জেনারেলের বা মহাসচিবের মনোনয়ন কে পাবে, সেই সিস্টেমের অধীনে এই জিনিসগুলো হয়ে আসছে। তো সেখানে বাংলাদেশি বা আসলো কিভাবে? প্রথম কথা হলো এশিয়ার তো কোনো নামই নেই, তার কারণ এশিয়া অঞ্চলের থেকে কেউ মানে এবার কোনো ক্যান্ডিডেট এশিয়া অঞ্চলের টার্নই আসে নাই এখন। তাদের যখন টার্ন আসবে তখন সেটা দেখা যাবে। এবার যেটা বারবার করে বলছিলাম, এবার গ্রুলাক রিজিয়ন মানে ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান গ্রুপ, এখান থেকে তাদেরকে একজন তারা সিলেক্ট করবে এবং 3টা দেশের যে নামটা গুলো বললাম, বলিভিয়া, চিলি এবং কোস্টারিকা, তারা অলরেডি ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করেছে অফিসিয়াল। এই হচ্ছে ব্যাপার। এখন ইউনূস সাহেবের নাম কেন আসলো, কিভাবে আসলো, এটা আমি ঠিক জানি না। ভাই, আপনি তো একদম যাদের সঙ্গে কাজ করেছেন এবং সেই আঙ্গিকে যেভাবে এই প্রক্রিয়াটা হয় সেটি ব্যাখ্যা করেন এবং 3জনের নাম আছে সেটা বললেন। আপনি বলছিলেন যে কারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা সরাচ্ছেন, তারা কিন্তু জানে না, তাও কিন্তু হওয়ার সুযোগ নেই, কারণ এটা আসলে গুগল সার্চ করলেই যে কেউ খোঁজ পাবে এবং যে তালিকা তাদের সঙ্গে থেকে বেরোচ্ছে সেই তালিকা দেখতে পাবে। এই জানার পরও যদি এই ধরনের ডক্টর ইউনূসের নাম যে প্রচার করা হচ্ছে, এদিকে ডক্টর ইউনূসের কোনো সুনাম হচ্ছে নাকি দুর্নাম তৈরি হয় নানান ধরনের গুজবের কারণে? এর পিছনে রাজনৈতিক কোনো বার্তা আছে কিনা, যে কৌশল নিচ্ছে কিনা, যে আচ্ছা ঠিক আছে এই টাকার দৃষ্টিভঙ্গি আমরা এভাবে তাকে এখন তুলে রাখি বা এই বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ডাইভার্ট হবে, এরকম কোনো কৌশল দেখছেন কিনা? আমার তো তাই মনে হয়। তাছাড়া এই নামটা কেন আসবে? কৌশল যদি না থাকে এই নামটা ফেসবুকে কেন নামটা আসবে? প্রথম কথা হলো যে একটা ধরে নিতে পারি যে তাদের অজ্ঞতা, তারা জানে না সিস্টেমটা, ইন্টারন্যাশনাল সিস্টেম কিভাবে ওয়ার্ক করে সেটা তাদের জানার কথা। আচ্ছা, যদি নাও জেনে থাকে তাহলে জিনিসটা যখনই আসলো তখন তো প্রধান উপদেষ্টা বা ইউনূস সাহেবের দপ্তর থেকে এটা সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে এটার কোনো ভিত্তি নাই এবং আপনারা এগুলো সবই গুজব, এটাতে কাম দেবেন না, এটা বলা উচিত ছিল। কিন্তু তারা বললো না বলে ওই যেটা বললাম, আমার ব্যক্তিগত মনে যেটা ধারণা, আমার কেন জানি মনে হয় যে উনি যখনই একটা দেখে, কি বলে, সমস্যা দেখা দেয়, তখনই উনি সেই সমস্যা থেকে বা নিজের নামকে দূরে সরানোর জন্য উনি এই সমস্ত কৌশলের আশ্রয় নেন বা তার দপ্তর থেকে এই ধরনের কৌশলের আশ্রয় নিয়ে মানুষের অন্য জায়গায় তাদের করে দৃষ্টি ফেরায় আর কি মূল সমস্যা থেকে। এটাই হচ্ছে আমার ব্যক্তিগত রিডিং। আমি গত 14 মাসে তার যে কার্যকলাপ দেখলাম সেখান থেকে আমার এটা মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু এই গুজব ছড়িয়ে কি আসলে
ডক্টর ইউনূস কি লাভ হচ্ছে না আসলে ক্ষতি হচ্ছে, আসলে আপনার কি মনে হয়? না, লাভ তো হওয়ার কোনো কারণই নেই। ওই কিছু কিছু মানে কয়েকদিন এটা নিয়ে মানুষ একটু আলোচনা করবে, তারপরে আবার যা যে যে অবস্থা সেটাই ফিরে আসবে। এটা তো আমরা দেখছি গত 14 মাস থেকে উনি একই কাজ করছেন। যখনই কোনো বিপদ দেখে তখনই ওই মানে একটা কোনো অন্য কোনো ইস্যু নিয়ে ক্রিয়েট করে, যাতে করে সেই ওই মূল সমস্যাগুলো থেকে দৃষ্টি অন্যদিকে ফেরত। একদম। উনি যে সৌদি আরব সফর বাতিল করলেন, বললেন যে উপদেষ্টাদের, কারণ আপনি জানেন যে এখন উপদেষ্টাদের মধ্যে নানান রকম কথা হচ্ছে, বিভিন্ন দল উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার কথা বলছে। কেউ কেউ বলছেন যে অমুক অমুক দলের পক্ষে কাজ করছে, অমুক দল বলছে অমুক উপদেষ্টা অমুক দলের পক্ষে কাজ করছে। এই এই যে সার্বিক পরিস্থিতি, আসলে বর্তমানে অন্তর্বর্তী সরকারকে আসলে এই উপদেষ্টাদের নিয়ে সার্বিক কি কোনো চাপে রয়েছেন? আসলে কি হতে পারে ডক্টর ইউনূসের ভাগ্যে শেষ মুহূর্তে? না, আমি তো আপনার অনুষ্ঠানেও বলেছি, কয়েকবার লিখেছি আমি অনেকবার। প্রথম কথা হলো উনি দেশের যে মূল সমস্যাগুলো, আইন শৃঙ্খলা রক্ষা, মানে আইন শৃঙ্খলার উন্নতি করা, বা বাজার টাজার ঠিক করা, রাস্তাঘাটকে নিরাপদ করা, এইসব এই যে মৌলিক বিষয়গুলো, যে সাধারণ মানুষ কিভাবে একটা দেশ ভালো চলছে না খারাপ চলছে কিভাবে বুঝবে? মানুষ যখন রাস্তায় যায় তখনই তারা বুঝতে পারে, যে বা বাজারে যায় তখন তারা বুঝতে পারে যে অবস্থা কি। তো এরা মানে ধরেন ওই যমুনাতে থাকবে বা বড় বড় বাড়িতে থাকবে, সরকারি গাড়িতে চলাচল করবে, পতাকাবাহী গাড়িতে, এদের সঙ্গে তো সাধারণ মানুষের কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন, সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা দ্বীপে বসবাস করে। যার কারণে, এবং যেহেতু নিজেদের স্বার্থ মানে রক্ষা করতে আসছে, এই কারণেই সবকিছু লেজে গবরে করে ফেলেছে। এখন উপদেষ্টাদের নিয়ে নানান কথা হবে, এটা তো খুব স্বাভাবিক। আপনি 2 দিন পর পর বিদেশ যাবেন, তারপরে কোটি 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 টাকা খরচা করবেন, আপনি অত্যন্ত দামি হোটেলে থেকে বিজনেস ক্লাস ট্রাভেল করবেন, ফার্স্ট ক্লাস ট্রাভেল করবেন। তো দেশের মানুষের সাধারণ যে দুঃখ দুর্দশা, এটা নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা নেই। যদি থাকতো, একটা মানুষ যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়, সে কি 10 লক্ষ টাকা প্রতি রাতে হোটেল ভাড়া দিতে পারে রাষ্ট্রের কোষাগার থেকে? এটা কি সম্ভব? কোন বিবেকবান মানুষের পক্ষে করা সম্ভব? তো ইউনূস সাহেব তো সেই কাজই করেছেন। তার উপদেষ্টারাও খালি বিদেশ যাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, কিন্তু তাদের যে অর্জনটা কি, দেশের জন্য যে কি করছেন, সেটা আমরা কেউ জানি না। খালি বলা হচ্ছে যে উনি বিদেশে গেলে লোকজন সব পাগল হয়ে ওনাকে কিছু, কিন্তু আমি এই মাত্র বিদেশ থেকে ফিরলাম, আমি তো এরকম কোনো কিছু দেখলামও না কোথাও। কোনো জায়গায় তাকে নিয়ে কোনো আলোচনা, অনেকে আমাকে বলছে যে এখন ওই বাংলাদেশের মানে বিয়েতে কে আছে, মানে শেখ হাসিনাকে, মানে তাদের দেখেন বাংলাদেশ সম্পর্কে আগ্রহটা চিন্তা করে, শেখ হাসিনা যে নাই এটাও জানে না। ইউনূস সাহেব যে ক্ষমতা আছে এটাও জানে। আসলে আপনি এই প্রসঙ্গে যখন তুললেন, আপনি তো খুব সম্প্রতি দেশের বাইরে গেলেন এবং ফিরেও আসলেন। এই যে আপনার এই অভিজ্ঞতাটা একটু যদি বলেন, যে এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের বিষয়টা কিভাবে উঠলো, বাংলাদেশ নিয়ে তাদের ধারণা, নতুন যে বাংলাদেশ হয়েছে সে সম্পর্কে তারা কতটুকু জানে, সে বিষয়ে যদি আমাদের একটু ধারণা দেন। জি না, বা প্রথম কথা হলো বিদেশিদের বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে। তার কারণ প্রতিটা দেশ তার নিজের নিজের সমস্যা নিয়ে চিন্তা করে ভাব। তাদের কাছে তো বাংলাদেশ কোনো ইম্পর্টেন্ট দেশ না, তারা কেন বাংলাদেশ নিয়ে চিন্তা করবে? আর বাংলাদেশ নিয়ে যে চিন্তা করে না, সেই সব দেশের পত্র পত্রিকা গুলো আপনি দেখেন, তাদের টিভি দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের অবস্থা কোথায়। আমি তো যে বিদেশ থেকে আসলাম, আমি তো কোনো সময় টেলিভিশনে তাদের বাংলাদেশ সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করতে শুনি নাই। আমি অবশ্য ধরেন ওদের লোকাল ল্যাঙ্গুয়েজের পত্রিকা পড়তে পারি না, কিন্তু ইংরেজিটা তো পড়তে পারি। সেখানেও কোনো নীল, টোটালি ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নেই বাংলাদেশ সম্পর্কে। আর থাকার তো কোনো কারণই নেই। ধরেন, আপনি কি জানেন যে ইন্দোনেশিয়াতে এখন কি হচ্ছে? আপনি কি জানেন? আমাদের তো কোনো ইন্টারেস্ট নাই এটা নিয়ে, তাই না? আনটিল আমাদের যদি কোনো ডিরেক্ট কোনো ইয়েতে না থাকে, আমাদের ইনভলভমেন্ট না থাকে সেই দেশের সঙ্গে, বা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় না থাকে, আমরা কেন অন্য দেশ নিয়ে মাথা কাটাবো? তো ঠিক একইভাবে অন্যান্য দেশের যারা আছে তারা চিন্তা করবে বাংলাদেশ আমার কি, মানে ওখানে আমার ইন্টারেস্ট, আমি কেন বাংলাদেশ নিয়ে চিন্তা করবো, বা সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে আমি কেন লিখব? এটা তো খুব সিম্পল ব্যাপার। একদম একদম, আপনি একদম পরিষ্কার করে বলেছেন। আসাদ ভাই, আপনাকে কৃতজ্ঞতা। জাতিসংঘের মহাসচিব নির্বাচন প্রক্রিয়া যেমন কঠোর, তেমনি তা আন্তর্জাতিক রাজনীতির সূক্ষ্ম ভারসাম্যের প্রতিফলন। তাই এই মুহূর্তে ডক্টর ইউনূসকে ঘিরে যে আলোচনা চলছে,
তা হয়তো বাস্তবের চেয়ে অনেক বেশি রাজনৈতিক প্রভাব তৈরি করার একটি প্রচেষ্টা। গুজব নয়, তথ্য দিয়ে বোঝা দরকার আসলে কে কার স্বার্থে এই আলোচনাগুলোকে সামনে আনছে। সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদ আলোচনা সেটি পরিষ্কার হলো। আপনি কি তার সঙ্গে একমত অথবা দ্বিমত? জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।